This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর আজকে প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। খুব স্বাভাবিকভাবে এটা সবার প্রশ্ন যে তাদের দুজনের যখন দেখা হবে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে। আমরা এটাই জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। এই বৈঠকে কি হবে, মানে এই ডাবল ইঞ্জিন সরকার বাংলায় কিভাবে চলবে তারই কি দিশা দেখাবেন প্রধানমন্ত্রী? দেখো, সকাল থেকে রাজনাথ সিং প্রেসিডেন্ট এবং তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠকের পরে এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপরেই যে সর্বশেষ বৈঠক তার রয়েছে তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠকে বসবেন। আমাদের যেদিকে নজর থাকছে তা হচ্ছে কোন কোন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। তার কারণ, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী শাসিত রাজ্য হোক বা বিজেপি শাসিত রাজ্য হোক, বরাবরই প্রধানমন্ত্রীর সঙ্গে এসে বৈঠক করা প্রশাসনিক দায়বদ্ধতার একটা অংশ হিসেবে দেখা হয় এবং তার পাশাপাশি সাংবিধানিক রীতিও বটে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে সময় শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সময় পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা বেহাল। পূর্বতন সরকারের যে অনুদান নির্ভর অর্থনীতি তৈরি হয়েছিল সেখান থেকে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে গেলে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার, সেক্ষেত্রে যে বিপুল অঙ্কের কেন্দ্রীয় বকেয়া রয়েছে সেই বকেয়া যেমন মেটাতে হবে, তার পাশাপাশি যে দিকে নজর থাকবে তা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের কাজ কিভাবে পশ্চিমবঙ্গে আগামী দিনে শুরু হয় বা তার বাস্তবায়ন কিভাবে হয়। তার কারণ, আমরা বরাবর দেখেছি যে যেখানেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় ঠিক সেই রাজ্যে একটা ইউনিফর্ম মেথডের মাধ্যমে সরকার পরিচালিত হয়। অর্থাৎ কি, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পের সুবিধা যাতে রাজ্য সরকার মারফত বা রাজ্য সরকারের কাজের সঙ্গে সাযুজ্য রেখে সেই কেন্দ্রীয় প্রকল্প বা রাজ্যের কাজের রূপরেখা তৈরি করা হয় এবং তা যেন প্রান্তিক মানুষ পর্যন্ত যাতে পৌঁছয় তা রাজ্য সরকারের নিশ্চিত করা প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই সেই কাজ কিভাবে করতে হবে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সে বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ প্রধানমন্ত্রী দেবেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এর সঙ্গে থাকো। বদলের বাংলায় নতুন সরকার, আর এই নতুন সরকার যেভাবে কাজ করবে তার জন্য একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভাও দরকার রয়েছে। এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি, তবে অত্যন্ত দ্রুত সেটা হয়ে যাবে বলেই খবর রয়েছে। এই মুহূর্তে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, সেক্ষেত্রে অমিত শাহর সঙ্গে কথা বলে এই বাংলার পূর্ণাঙ্গ একটা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে কতটা দূর এগোলো বাংলা, বা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেছেন কিনা, আলোচনা হয়েছে কিনা, কিছু জানতে পারলে? দেখো, গতকাল রাতে রাত 10টা থেকে 10টা 45 প্রায় 45 মিনিট সময় শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের মধ্যে বৈঠক হয়েছে। সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসেছে যে এই বৈঠকের সিংহভাগ সময় পশ্চিমবঙ্গে সরকার পরিচালনার বিষয়ের থেকেও মন্ত্রিসভা কিভাবে গঠিত হবে, কারা মন্ত্রী হবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অমিত শাহ তিনি পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ের একেবারে পুরোভাগে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। নির্বাচনের সময় তিনি 15 দিন প্রায় বসেছিলেন এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর পশ্চিমবঙ্গের নির্বাচনের 6 মাস আগে থেকে পশ্চিমবঙ্গে কার্যত ঘাঁটি গেড়ে বসে থেকে কোথায় কী সাংগঠনিক রণকৌশল হবে তা ঠিক করেছিলেন ভূপেন্দ্র যাদব। গতকালের বৈঠকে তাকেও রাখা হয়েছিল। অর্থাৎ ভূপেন্দ্র যাদব এবং অমিত শাহ দুজনেই এই মুহূর্তে যে বিধায়ক দল রয়েছে সেই বিধায়ক দলের মধ্যে কারা কারা যোগ্য, কার কতটা অভিজ্ঞতা রয়েছে সেই সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে। আর সেই জায়গা থেকেই সূত্র মারফত আমাদের কাছে খবর যে আলোচনা হয়েছে যে যারা এর আগে বিধায়ক ছিলেন, যাদের প্রশাসনিক কাজের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ পঞ্চায়েত বা পুরসভাতে জনপ্রতিনিধিত্ব করেছেন, এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে গুরুত্ব দেওয়া হবে। স্বাভাবিকভাবেই আগামী দিনে মন্ত্রিসভা গঠন যখন হবে তখন আমাদের সামনে সামগ্রিক ছবিটা স্পষ্ট হবে। তবে আপাতত যে খবর, আগামী 7 দিনের মধ্যে দ্রুত এই কাজ সেরে ফেলা এবং পুরো দমে যাতে সরকার ফুললি ফাংশনাল হয় তা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ।
সীমান্তে কাঁটাতারের জন্য রাজ্য সরকারের জমির অনুমোদন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে শাহ মুখ্যমন্ত্রী তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও খবর। এছাড়াও সিএএ বাস্তবায়নের পথে রাজ্য সরকার কিভাবে পদক্ষেপ করবে আলোচনায় উঠে এসেছে সেই প্রসঙ্গ। বরাবর খবরের শিরোনামে থাকা বাংলার আইন শৃঙ্খলা যাতে এবার নিয়ন্ত্রণে আসে সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টিপস দিয়েছেন বলেও খবর। और जब से बीएसएफ की स्थापना हुई है, सैन्य बीएसएफ ने न केवल गृह मंत्रालय पूरे देश को सीमाओं की सुरक्षा के बारे में सुनिश्चित सुरक्षा कर निश्चिंत करने का काम सीमा सुरक्षा बल के जवानों ने किया है। इसको पूरा देश इसकी भूरी भूरी प्रशंसा करता है। আপনাদের জানিয়ে রাখতে চাইবো শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ হয়েছে এবং তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে সীমান্তে সুরক্ষা। তাদের মধ্যে এই সুরক্ষা নিয়ে আলোচনা হয়েছে। তার পাশাপাশি যেটা জানা গেছে রাজনাথ সিংকে বঙ্কিমচন্দ্রের ছবিও উপহার দিয়েছেন শুভেন্দু। এরপর সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে। পরের খবর দিকে নজর রাখি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ প্রাক্তন তৃণমূল বিধায়কের। মমতা রক্ত ঝরিয়ে দল গড়েছিলেন আর অভিষেক তোলাবাজি করে সব শেষ করছেন। অভিষেক যেন লাট সাহেব আর সবাই চাকর বাকর। অভিষেকের উদ্ধত্তের জন্যই তৃণমূল শেষ হয়ে যাবে। তোলাবাজি ছাড়া অভিষেক আর কিছুই চেনেন না। এত সম্পত্তি কোথা থেকে পেলেন অভিষেক? প্রশ্ন বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক আব্দুর রহিমের। এরা জনবিরোধী একটি গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে দল করেছিলেন আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক, তার যে উদ্ধত্তা সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর। তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাজটার বিরুদ্ধে। অসৎ উপায় তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোনো নেতৃত্বের পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু চেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। এত সম্পত্তি পেল কোথা থেকে? কোথা থেকে এলো এত সম্পত্তি? কোথায় কি করতেন উনি? কি করেন? ওরা আয়ের উৎস কি? কোথা থেকে পেলেন? এই বাংলার মানুষের মুখের রক্ত একদল তোলাবাজের মাধ্যমে পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বিচার হবে এবং এই বিচার মানুষের বিচার হবে। এই রেহাই পাবে না। একেবারে বিস্ফোরক প্রাক্তন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম, তিনি যে মন্তব্য করেছেন বিস্ফোরক মন্তব্য, এবং তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র তোলাবাজি করেছেন এবং তিনি লাট সাহেব, তিনি বাকি সকলকেই চাকর বাকরের মতোই দেখতেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত ঝরিয়ে যে দল গড়েছিলেন সেই দল তোলাবাজি করে একেবারে শেষ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতটাই বিস্ফোরক মন্তব্য আব্দুর রহিমের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যের জন্যই তৃণমূল শেষ হয়ে যাবে এবং যারা এখন রানিং এমএলএ রয়েছেন তারাও এই একই কথা বলছেন, তারাও তার ঔদ্ধত্যের বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন, এমনটা আব্দুর রহিমের বক্তব্য। পালা বদলের পর থেকেই আমরা দেখছি একের পর এক তৃণমূল নেতা তারা রক্ষা কবচ চাইতে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। এবার কোন নেতা দ্বারস্থ হলো রক্ষা কবচের জন্য? আমরা জানতে পারছি বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। অবশ্যই তার বাড়িটা নিশ্চয়ই আপনারা বলেননি, তার কারণ কিছুদিন আগে টিভি9 বাংলা আপনাদের দেখিয়েছিল পৈলানের চারশি বিলাসবহুল বাড়ি। কিন্তু কেন তিনি রক্ষা কবচ নিতে চাইছেন জানার চেষ্টা করি শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, তার যে পেল্লাই সাইজের বাড়ি সেটা নিয়ে ইতিমধ্যেই সমস্ত সংবাদ মাধ্যমে উঠে এসেছে এবং সেখানে এত বড় বাড়ি একজনের তৃণমূল বিধায়কের পক্ষে কিভাবে সম্ভব হলো সে নিয়ে তার আয়ের বহির্ভূত বিষয় নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। সেই হিসেবেই তাকে গ্রেফতার করা হতে পারে। তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। সেই এফআইআর খারিজের দাবি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী 26শে মে এই শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ধন্যবাদ শ্রাবন্তী।
পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা শামীম আহমেদ, তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাকে না, তার দুই সঙ্গীকেও একই সঙ্গে পাকড়াও করা হয়েছে। কিন্তু কোথা থেকে? গতকাল রাতে মুম্বাইয়ে এই ঘটনা ঘটেছে, যেটা এখন অব্দি আমাদের কাছে খবর। ভোটের ফলের পর এদের বিরুদ্ধে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ হচ্ছে। ঠিক তারপর থেকেই ফেরার ছিল বোরে, মানে যিনি শামীম আহমেদ ওরফে বোরে আর কি। তার খোঁজে তল্লাশি চালাতে গিয়ে বাড়ির মধ্যে গোপন সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। গোপন সুড়ঙ্গ, আর তাতেই বিলাসবহুল ঘর, দামি দামি আসবাবের হদিশ মিলে। এবার সেই তৃণমূল নেতা শামীম আহমেদ তিনি পুলিশের জালে। গতকাল রাত্রিবেলা মুম্বাই থেকে বোরেও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। সেই ছবিটা আপনাদের সামনে আমরা আরো একবার রাখছি। সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যার বিলাসবহুল ঘরের হদিশ পাওয়া গিয়েছিল। শিবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। তারপর থেকেই ফেরার ছিল তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বোরে। তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই পুলিশ খোঁজ পায় এই গোপন সুড়ঙ্গে, যে ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবার তাকে গ্রেফতারও করা হয়েছে, তার দুই সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। আমরা ডিটেলে আরেকটু তথ্য জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সুব্রত রয়েছে। সুব্রত, মানে এই গ্রেফতারিটা ঠিক কিভাবে হলো আর কি? একেবারে দেখো, শিবপুরের ত্রাস ছিল এই শামীম আহমেদ ওরফে বরে। লোকসভা নির্বাচনের পরেই কিন্তু এখানে ভোট পরবর্তী হিংসা হয়েছিল, যেখানে বোমা গুলি ছোড়ার অভিযোগ ছিল এর বিরুদ্ধে। এবং এই ঘটনার তদন্তে নামে শিবপুর থানার পুলিশ, এবং এই ঘটনার তদন্তে নেমে ৩৬ নম্বর ওয়ার্ডে এই শামীম আহমেদের যে ফ্ল্যাট, সেই রাজকীয় ফ্ল্যাট, সুড়ঙ্গ ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সন্ধান পায়। তখনই পুলিশের চক্ষু চড়ক গাছ হয়, এবং এই ঘটনার পর থেকে এই শামীম পলাতক ছিল। তার খোঁজে রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় গোয়েন্দা দপ্তর এবং ইন্টেলিজেন্স যারা রয়েছে তারা কিন্তু খোঁজ চালাচ্ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে আবাসনের 8 তলায় সে আত্মগোপন করেছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়, এবং যে আইনি প্রক্রিয়া চলছে সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু তাকে শিবপুর থানার হাতে তুলে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। নজর থাকবে। ধন্যবাদ সুব্রত।